আচ্ছা দেখো, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের 3.5-এর যে থিওরিগুলো ছিল সেগুলো দেখতেছিলাম, বিশেষ করে সরলরেখার যে সমীকরণগুলা। এখানে তোমাদের মনে হয় 5টার মতো সমীকরণ আমি দেখাইছিলাম টোটাল। সো আর কয়েকটা সমীকরণ দেখা লাগে, তারপরে আমরা আসলে ম্যাপ করা শুরু করব। যেমন দেখো, আমরা হচ্ছে 3.5 করতেছিলাম চ্যাপ্টার। আচ্ছা, 3.5-এর যে তোমাদের প্রথম যে সমীকরণটা ছিল সেটা ছিল হচ্ছে, ধরো সরলরেখার সাধারণ সমীকরণটা দেখাইছিলাম। সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ এটা ছিল হচ্ছে তোমাদের এরকম। একটু জুম করে নিব নাকি? তো দেখো, সরলরেখার সাধারণ সমীকরণ ছিল এটা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা ছিল সরলরেখার সাধারণ সমীকরণ। এটাকে আমরা কেন সরলরেখার সাধারণ সমীকরণ বলছি? কারণ হচ্ছে আমরা যে কোনো সরলরেখার যে সমীকরণ আছে সেই সমীকরণকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি। এই জন্য আমরা বলছি এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। মানে যে কোনো সরলরেখার সাথে এই সমীকরণটা যায় আর কি, তুমি যে কোনো সরলরেখাকে এই সমীকরণ আকারে প্রকাশ করতে পারবা। সো এই জন্য আর কি এটাকে আমরা বলছি সরলরেখার সাধারণ সমীকরণ। আর দ্বিতীয় যেটা দেখছিলাম সেটা হচ্ছে এরকম। এটা ছিল তোমাদের ঢাল আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ বা কর্তিতাংশ বা খণ্ডিতাংশ থাকলে আমরা, মানে সিটা যদি থাকে তাহলে আমরা সেই অনুযায়ী একটা সরলরেখার সমীকরণ পাইছিলাম। যেমন ঢাল এম এবং ওয়াই অক্ষের ছেদাংশ বা তুমি বলতে পারো যে কর্তিত অংশ। কর্তিত অংশ যদি সি দেওয়া থাকে তবে তুমি এটাকে লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা ছোটোবেলায় এটাকে কিন্তু সরলরেখার সাধারণ সমীকরণ বলতাম, কিন্তু আসলে এটা সরলরেখার সাধারণ সমীকরণ না, কারণ এটার একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? এই সমীকরণ দ্বারা আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার, মানে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখাকে এই সমীকরণ আকারে প্রকাশ করতে পারি না। কারণ ওখানে আমরা দেখছিলাম যে ওয়াই অক্ষের যে সমান্তরাল সরলরেখা, ওইখানে ওয়াই অক্ষের সমান্তরালের ঢালটা তো আমরা ওখানে নির্ণয় করতে পারি না। ঢাল চলে আসে কি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড চলে আসে ওইখানে, বা প্লাস বা মাইনাস ইনফিনিটি চলে আসে, যার কারণে সে মানে এখানে মানে ভেইন আর কি, বা ব্যর্থ বলতে পারো। এই জন্য আমরা এটাকে সাধারণ সমীকরণ বলতে পারি না। কিন্তু এই সমীকরণ দ্বারা অবশ্যই আমরা তোমার এটা এক্স অক্ষের সমান্তরাল হোক বা ওয়াই অক্ষের সমান্তরাল হোক, যে কোনো সরলরেখাকে আমরা কি এই আকার প্রকাশ করতে পারি। সো এটাই হবে হচ্ছে আমার সরলরেখার সাধারণ সমীকরণ, আর এটা হবে না আর কি। ঠিক আছে, সো ঢাল আর ওয়াই অক্ষ করতে সময় দিলে এটা আমরা এবার লিখবো হচ্ছে সরলরেখার সমীকরণ। আর 3 নম্বর একটা পড়ছে যে এক বিন্দুগামী। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুইটা যদিও সেম আর কি, মানে একটা থেকে আরেকটা আসে, তোমরা তো দেখছো। এখানেও আর কি তোমাদের ঢালটা আমি ব্যবহার করব, মানে এরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এরকম ছিল। সো এরপর হচ্ছে তোমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখেছিলাম। আর এটা একটা অনুসিদ্ধান্ত না, এটা না, দুই বিন্দুগামী একটা অনুসিদ্ধান্ত ছিল। যেমন 4 নম্বর হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সো এগুলো তো তোমাদের মনে আছে আমরা কীভাবে সরলরেখাগুলো পাইছিলাম। মানে পি বিন্দু এমনভাবে চলছে যেন সর্বদা এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে সে থিটা কোণ করে থাকে, বা মানে এম ঢাল করে থাকে সব, মানে এম ঢালে ধ্রুবক থাকে।
সেক্ষেত্রে যদি ওই বিন্দুটা চলে এই শর্ত অনুসারে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা সরলরেখা পাইছি, যেটা তুমি এইটা বললো আর এটা বললো সেম হবে আর কি। ঠিক আছে, সো দুই বিন্দু হবে সরলরেখার সমীকরণ এরকম ছিল। তুমি এক্সটা আগে লিখলে ভালো হয়, তবে ছোটোবেলা আমরা ওয়াইটা আগে লিখছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, এরকম এরকম বলতে পারো তুমি। আর এটার হচ্ছে একটা তোমাদের অনুসিদ্ধান্ত ছিল, অনুসিদ্ধান্ত মানে হচ্ছে ধরো এইটা আমি বলছিলাম যে এখানে যদি দুইটা বিন্দু, একটা বিন্দু যদি মূলবিন্দু হয়, মানে দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু হবে মূলবিন্দু আর একটা বিন্দু হবে এক্স এন ওয়ান বা যে কোনো বিন্দু, সেই ক্ষেত্রে ছিল এরকম। সেক্ষেত্রে এত বড় সূত্র ইউজ করার দরকার নাই, তুমি জাস্ট এক্স ডিভাইড বাই এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ডিভাইড বাই ওয়াই ওয়ান বলতে পারবা। ঠিক আছে, সো এটা ছিল অনুসিদ্ধান্ত। 5 নম্বর একটা খুবই ইম্পর্টেন্ট শিখছিলাম, সেটা হচ্ছে সরলরেখার ছেদক আকৃতি। এটা অনেক বেশি ব্যবহার হয় মানে এই চ্যাপ্টারে, সরলরেখার ছেদক আকৃতি। সরলরেখার ছেদক ছিল এরকম, যেমন এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইকুয়াল টু 1 ছিল এরকম। ঠিক আছে, মানে এক্স ছিল হচ্ছে এক্স অক্ষের কর্তৃত্বাংশ আর ওয়াই ছিল হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। ঠিক আছে, সো এইরকম ছিল। হ্যাঁ, তোমাদের যদি মনে থাকে আর কি, তবে এটা একটা অনুসিদ্ধান্ত আছে, আর এটা কিন্তু একটা সীমাবদ্ধতা ছিল, এটা তো তোমরা জানো। সীমাবদ্ধতা ছিল এরকম, যদি সরলরেখাটা হচ্ছে আমার মূলবিন্দু দিয়ে যায়, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যখন মূলবিন্দু দিয়ে যায় তখন কিন্তু এক্স অক্ষ থেকে সে কোনো অংশ কাটে না, আবার কি ওয়াই অক্ষ থেকে কোনো অংশ কাটে না। তখন আমরা কিন্তু মানে ওইখানে মানে এরকম মানে অদ্ভুত টাইপের জিনিস চলে আসে, তোমরা তো দেখছিলে আর কি। মানে মূলবিন্দুগামী কোনো সরলরেখাকে সে এই আকারে প্রকাশ করতে পারে না। সো এটা ছিল একটা মানে সীমাবদ্ধতা। সো দুইভাবে দেখাচ্ছিলাম আমি, একভাবে হচ্ছে তোমাদের ওই যে মূলবিন্দু দিয়ে গেলে, তো মূলবিন্দু দিয়ে গেলে অবশ্যই মানে মূলবিন্দু দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে, মানে লেফট সাইড এগুলো রাইট সাইড হবে। কিন্তু সিদ্ধ করতে গেলে দেখা যায় যে 0 দিয়ে বসালে এখানে 0 = 1 চলে আসে, যেটা কখনো সম্ভব না। আর দ্বিতীয় কথা, তোমরা দেখছো তো এখানে আমার মানে কি বলে তোমার এখানে এ আর বি এই দুইটা তো এখানে মানে 0 হয়ে যায় আর কি, 0 বসাইতে হবে। সো 0 বসালে কি আসে যে 1/0 1/0 এরকম ইনফিনিটি চলে, বা অসংজ্ঞায়িত চলে আসে, বা 2 অসংজ্ঞায়িত সামথিং, অসংজ্ঞায়িত = হাফ চলে আসে, এরকম একটা অদ্ভুত টাইপের জিনিস ছিল। সো এটা একটা সীমাবদ্ধতা, আর এটা একটা অনুসিদ্ধান্ত ছিল। অনুসিদ্ধান্তটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি লাস্ট ক্লাসে জানি না তোমাদের বুঝাতে পারছি কিনা, একটু তাড়াহুড়ার ভিতরে দেখাইছি মানে অনুসিদ্ধান্ত আমি কিভাবে ওই জিনিসগুলো মেজার করছি, কারণ এখানে তোমার চারটা ছবি আঁকা যায় একটা কথার উপর ভিত্তি করে, মানে সমান সমান অংশ কেটে যখন নেয়। সো এরকম ছিল, যেমন অনুসিদ্ধান্তটা ছিল এরকম। অনুসিদ্ধান্তটা হচ্ছে তোমার, আচ্ছা আমি একটু ছবি আঁকা আবার একটু দেখাই দিই তোমাদের একটু শর্ট সময়ের ভেতরে, কারণ এটা বুঝতে পারলে তো ভালো। তাও আমার মনে হয় যে হয়তো আমার বোঝানোর ভিতরে একটু কমই ছিল আর কি, যেহেতু তাড়াহুড়া করছি। সো ছোটোভাবে একটু জাস্ট একটু ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, যেমন ধরো তোমাকে যদি বলে যে মানে এই সরলরেখার মানে তোমাদের এই যে সমীকরণটা মানে ছেদক আকৃতি, এখানে যে অনুসিদ্ধান্ত হচ্ছে তোমার কি, যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান সমান অংশ কেটে নেয়। সো সমান সমান অংশ কেটে নেয় এই কথাটা বললে এখানে 4টা ছবি চলে আসবে। ঠিক আছে, কারণ এটা 4টা কেস হতে পারে এটার জন্য। ঠিক আছে, যেমন এক্স প্রাইম, সেক্ষেত্রে তুমি একটা সরলরেখা নিয়ে কাজ করলে কিন্তু হবে না, তোমাকে 4টা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যেমন আমার হচ্ছে এরকম ছিল প্রথমে, যে তোমাদের একটু দেখাই। এই ছিল একটা, তারপর এই ছিল একটা, মানে সমান সমান অংশ যখন কেটে নেয় তখন দেখো আমার এই অংশটা আমি বলছিলাম হচ্ছে আমাদের এই অংশটা ছিল আমার এ। এই অংশটা ছিল কি আমার এ। দেখো এটা কিন্তু প্লাসে, এটাও কি আমার প্লাস, মানে উপরে আর কি। এটা কি এক্স অক্ষের ডান দিকে প্লাস, ওয়াই অক্ষের ডান উপরে
প্লাস, তাহলে এই এই বিন্দুটার আমার স্থানাঙ্ক কিন্তু ছিল তোমার a, 0, এটা হচ্ছে 0, তোমার a আর কি, যেহেতু সমান সমান আমরা আগে b ধরছিলাম কারণ ওখানে সমান সমান আসছিল না, মানে মেইন সূত্রের ক্ষেত্রে এটা b ছিল, কিন্তু এখানে তো সমান সমান অংশ, এই জন্য এটা a, এটা ওই দুইটাই প্লাস। আবার এইখানে দেখো দুইটাই মাইনাস, এটা হচ্ছে আমার মাইনাস a, এটা কি আমার মাইনাস a, যেহেতু সমান সমান অংশ তাহলে এটাও a, এটাও a, এটাও a, এটাও a, এটাও a, এটাও, মানে এখানে কিন্তু আমার অলরেডি কটা ছবি হয়ে গেছে, দেখো দুইটা ছবি হয়ে গেছে, মানে দুইটা সরলরেখা চলে আসছে। সো তুমি যদি এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে চাও তাহলে আমি দেখাইছিলাম তোমাদের এরকম আসে x/a প্লাস y/a ইকুয়াল টু 1, তাহলে এটা এরকম আসে x প্লাস y ইকুয়াল টু a, এরকম আসে যদি তুমি a কে কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দাও। সো এরকম আসবে আর কি, এরকম আসে আর কি, হ্যাঁ, বা এই দ্বারা গুণ করে দিতে পারো তুমি, কোনো সমস্যা নেই উভয় পাশে। তাহলে এটা এই সরলরেখার সমীকরণ আসে এরকম, আর এই সরলরেখার সমীকরণ কীরকম আসে দেখো, এটা আসবে হচ্ছে তোমার সেমভাবে x/a মানে মাইনাস a প্লাস y/-a ইকুয়াল টু আসে 1, ঠিক আছে, এই হচ্ছে তোমার ইয়া। তাহলে তুমি যদি এটাকে মানে মাইনাসের দ্বারা গুণ করে দাও তাহলে দেখো কি আসে, আসবে x প্লাস y ইকুয়াল টু -a, এরকম কারণে এ তো কাটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এইটা আসছে হচ্ছে তোমার এই সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এই দুইটার ক্ষেত্রে দুইটাকে যদি একত্র করে লেখো, এইটার এইটা মানে দুইটা একসাথে লেখলে বিষয়টা এরকম আসে না, x প্লাস ওয়াই ইকুয়াল টু +-a, কারণ দেখো এইটার ভিতরে কিন্তু আমার দুইটা সরলরেখার সমীকরণ চলে আসছে, ও চলে আসছে আবার ও চলে আসছে, মানে দুইটাকে একত্র লেখা যায়, তার মানে এখানে দুইটা কেস গেল। এখন সমান সমান অংশ যেহেতু বলছে, তার মানে কি আরও দুইটা কেস হতে পারে, দেখো এখানে এটা হচ্ছে আমার 0, 0 বিন্দু ছিল, x প্রাইম y প্রাইম, হ্যাঁ। সো এটা যদি 0, 0 বিন্দু হয় তাহলে দেখো আমার আরেকটা ছবি ছিল এরকম, মানে এটা তো আমার এইভাবে গেছে, আরেকটা ছবি তোমার এইভাবে হতে পারে, মানে এই একটা সেমভাবে এখানে একটা, এখানেও সমান সমান অংশই কেটে গেছে, তবে এটা হচ্ছে তোমার বলতে পারো যে বিপরীত চিহ্ন বিশিষ্ট। যেমন দেখো এই অংশটা কিন্তু আমার প্লাসে ছিল, প্লাসে, এইটা হবে কি আমার মাইনাসে, যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিক। সেমভাবে এইটা ছিল আমার কত প্লাসে, আর এই অংশটা কিন্তু আমার মাইনাসে, ঠিক আছে। সো যদি হয় তাহলে আমার এইটার সমীকরণ কি হবে দেখো, মানে এই পাশেরটা এটা সমীকরণ হবে এরকম, এক্স ডিভাইডেড বাই তুমি বলতে পারো হচ্ছে -a প্লাস ওয়াই ডিভাইডেড বাই বলতে পারো হচ্ছে a, ঠিক আছে, কারণ এটার জন্য উপরে কিন্তু আমার প্লাস এসেছিল, ইকুয়াল টু 1, এরকম আসে, হ্যাঁ এরকম আসে। সো তুমি একটা কাজ করতে যদি মাইনাসের দ্বারা গুণ করে দেয় তাহলে দেখো কী আসে, এরকম চলে আসবে, এখানে আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলতে হবে তোমার -a, ঠিক আছে, এরকম আসে এটা, মানে এই সরলরেখার সমীকরণ আসে এইটা, বুঝতে পারছো। কারণ দেখো মাইনাসে দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে কাটা যাবে, মানে উভয় পাশে মাইনাসের দ্বারা গুণ করেছি তাহলে এটা থাকবে শুধু এক্স, প্লাস এখানে মাইনাসের দ্বারা গুণ করলে এ কাটা থাকবে, সামনে একটা মাইনাস থেকে যাবে একটা, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে, আর এখানে তো মাইনাস এই হবে কারণ মাইনাসের দ্বারা গুণ করছি, তাহলে এটা এই সরলরেখার সমীকরণ হবে এটা। আর ওর সমীকরণ কী হবে দেখো, ওরটাও সেম, এক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে এখানে প্লাসে, এটা প্লাসটা দেওয়া লাগে না, ওয়াই ডিভাইড বাই -a ইকুয়াল টু 1। তো তুমি সেমভাবে এখানেও এক কাজটা করতে পারো, তুমি এখানে ধরো আমি এ দ্বারা যদি গুণ করে দিই তাহলে দেখো কী আসে, দেখো এটাকে একটু মডিফাই করলে কিন্তু তোমার অলরেডি একাই মাইনাস চলে আসে, মানে এরকম আসে এক্স ডিভাইড বাই a মাইনাস, কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ওয়াই ডিভাইডেড বাই a ইকুয়াল টু 1। তাহলে যেহেতু অলরেডি মাইনাস চলে আসছে তুমি শুধু এ দ্বারা গুণ করে দাও, তাহলে এ দ্বারা গুণ করলে কী আসে দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু a, এরকম আসে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু a, ঠিক আছে। তার মানে এই সরলরেখার সমীকরণ পেলাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু a, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -a। তাহলে এই দুইটাকে একত্র করে আমরা লিখতে পারি এরকম, এক্স মাইনাস ওয়াই, মানে দুইটাই কিন্তু মাইনাস, এইটার ক্ষেত্রে দুইটাই ছিল প্লাস, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ছিল আমার, এখানেও আমি লিখতে পারি +-a, ঠিক আছে। এখন দেখো আমি এই চারটাকে একত্রে লিখতে চাইতেছি,
এখন চারটাকে একত্রে লিখতে চাইলে দেখো এই দুইটার জন্য এটা এই সমীকরণটা, এই দুইটার জন্য এই সমীকরণটা। এখন চারটাকে একত্র করে লিখতে গেলে দেখো আমার এই দুইটা সমীকরণের ভিতরে কী কী মিল আছে এই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখো ওদের কিন্তু মিল নাই, ও আছে এক্স প্লাস ওয়াই, ও আছে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এইখানে দেখো আছে প্লাস মাইনাস, এখানেও কিন্তু প্লাস মাইনাস আছে, ঠিক আছে। সো চাইলে আমরা প্লাস মাইনাসটা অ্যাভয়েড করতে পারবো। এখন তুমি বলতে পারো ভাই কেন প্লাস মাইনাস অ্যাভয়েড করবো? এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এখানে আমার যে এগুলা আছে এই এগুলা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট বা যে কোনো একটা সংখ্যা আর কি, ঠিক আছে। সো যে কোনো একটা সংখ্যা কিন্তু প্লাস মাইনাস হতে পারে, আমার কোনো সমস্যা নেই। যেমন একটা হচ্ছে +5 একটা -5 বা একটা +6 একটা -6 এরকম হতে পারে, মানে ও নিজে নিজে কিন্তু প্লাস মাইনাস হতে পারতেছে। বিষয়টা হচ্ছে ধরো এই এক্স অক্ষের ডান দিকে গেলে আমি দিব প্লাস, মানে আমরা কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম জানি, উপরে গেলে হচ্ছে প্লাস, নিচে গেলে মাইনাস। তার মানে কি এই দূরত্বগুলা মানে নিজে নিজেই আমার এই এটা বা দূরত্বটা কিন্তু প্লাস মাইনাস হইতেছে। দূরত্ব তো অবশ্যই পজিটিভ, কিন্তু স্থানাঙ্কের কারণে ও কিন্তু আমার প্লাস মাইনাস হতে পারতেছে নিজে নিজে আর কি, ঠিক আছে। সো আমরা জাস্ট ধরে নিচ্ছি যে এর মানেই প্লাস মাইনাসটা হতে পারবে আর কি, ঠিক আছে। মানে এর যে মানটা হবে ধরো 5 বা 4 যেই মানটাই হোক ওইটাই নিজে নিজে প্লাস মাইনাস হতে পারবে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই প্লাস মাইনাসটা অ্যাভয়েড করতে পারি আর কি, ঠিক আছে। কারণ তুমি দুইটাকে একত্রে লিখতে গেলে এখানেও প্লাস মাইনাস দেওয়া লাগতেছে, এখানেও প্লাস মাইনাস দেওয়া লাগতেছে, মানে একটা বাজে টাইপের জিনিস চলে আসে, ঠিক আছে। সো আমরা ছবি দেখতে বুঝতে পারবো বা সমীকরণ দেখে বুঝতে পারবো এখানে কি প্লাসই হবে নাকি মাইনাসই হবে আর কি, ঠিক আছে। সো তোমরা এটা মাথায় রাখবা যে এই নিজে নিজেই কি এর মানটা প্লাস মাইনাস হতে পারবে আর কি, ঠিক আছে। সো এই জন্য আমরা এই প্লাস মাইনাসটা মানে এই প্লাস মাইনাসটা আর এই প্লাস মাইনাসটা অ্যাভয়েড করতে পারবো। তাহলে যদি অ্যাভয়েড করি, দেখো যদি অ্যাভয়েড করি তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ কিন্তু দুইটা মানে দুইটাই আসে আর কি, এই দুইটাই কিন্তু এটা, ঠিক আছে, শুধু এটা না, শুধু এটা না, এই দুইটাই একসাথে আসে, কারণ এটা প্লাস মাইনাস নিজে হতে পারে আর কি। আবার পরে কি লিখতে পারি, যদি এটা অ্যাভয়েড করি এটা লিখতে পারি এরকম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, ঠিক আছে। সো দেখো তুমি বলতে পারো এটা তো শুধু এটাই হলো না, এটা না, এটাও আসে, কারণ এক্সটা নিজে নিজে প্লাস মাইনাস হতে পারে। যদি এটা প্লাস আসে তাহলে বুঝতে পারবো এটা, আর যদি মাইনাস আসে তাহলে এটা, আর যদি দুইটাই আসে তাহলে বুঝতে পারবো এখানে দুইটাই। সো আমি কি করবো এখন, এই যে এই সমীকরণ এখানে দেখো দুইটা সরলরেখা আছে, এখানেও কিন্তু দুইটা সরলরেখা। সো এই দুইটাকে আমি যদি একত্র করে লিখি তাহলে এরকম লিখতে পারি, দেখো আচ্ছা এখানে লেখা দিই, এরকম লিখতে পারি দেখো এক্স প্লাস মাইনাস, কারণ প্লাসের জন্য আসবে এই দুইটা আর মাইনাসের জন্য আসবে এই দুইটা, তাহলে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। সো এই যেহেতু নিজে নিজে প্লাস মাইনাস হতে পারবে, সো এখানে আমি টোটাল 4টা সরলরেখা পাবো আর কি, বা 4টা সরলরেখার সমীকরণ এখানে চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন আমি এগুলোকে একটু আলাদা আলাদা বলছি যদি তোমার মানে দুইটা বা একটা সরলরেখা, মানে ও তো বলবে না দুইটা, ও একটা সমীকরণ দিয়ে বলবে যে তোমার এই সমীকরণটা মানে এক্স অক্ষ মানে অক্ষ দুটিতে সমান সমান অংশ কেটে নিচ্ছে বা সমান সমান কোণ উৎপন্ন করছে অক্ষ দুটির সাথে। দেখো সমান সমান কোণের ক্ষেত্রে আমি বলছিলাম যে যেহেতু ওরা সমান সমান বাহু, আমরা জানি একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়, তাহলে ও কি সমান, দুইটা বাহু সমান, এই ত্রিভুজের দুইটা বাহু সমান হলে ওর বিপরীত কোণ এটা, ওর বিপরীত কোণ এটা, তাহলে এই দুইটা কোণ সমান হবে। সো যেহেতু এটা অলরেডি 90 ডিগ্রি, তাহলে এটা হবে কত 45, কারণ কি সমান সমান। হ্যাঁ, তুমি তো এটা 50 দিয়ে এটা তোমার 40 দিতে পারবা না, কারণ দুইটা কোণের সমান সমান বাহু বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয়। সো সেমভাবে এরকম আসে। সো এই জন্য আমি বলছি যে সমান সমান অংশ কেটে নেক বা অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করো, সেক্ষেত্রে আমার সমীকরণ আসবে এই 4টা আর কি, মানে 4টা সরলরেখা আসবে। আর বাই চান্স ও যদি বলে যে অক্ষ দুটির সাথে একই চিহ্নের বিশিষ্ট সমান সমান অংশ কেটে নেয়, তাহলে আসবে দুইটা, কারণ দেখো এখানে ছিল একটা প্লাসে প্লাসে, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে, মানে একই চিহ্ন বিশিষ্ট আর কি, তাহলে আসবে হচ্ছে এই শুধু এইটা আর কি, ঠিক আছে। শুধু এটা বা উপরেটা দিলেও কোনো সমস্যা নাই। আর যদি বলা যায় একই চিহ্ন মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ কেটে নেয়, তাহলে আসবে শুধু এইটা, ঠিক আছে। সরি এই যে শুধু এটা বা তুমি প্লাস মাইনাস নিচ্ছে এটা দিতে পারো, কোনো সমস্যা নাই। এই দুটো আসবে মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট, কারণ দেখো ও ওর ক্ষেত্রে চিন্তা করলে এটা ও প্লাস ও মাইনাস, আবার ওর ক্ষেত্রে চিন্তা করলে ও মাইনাস ও প্লাস। সো এই দুইটা আসবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। বা তোমার যদি একই চিহ্ন বিশিষ্ট বলে তাহলে তুমি এটাকে আর কি মানে এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ না দিয়ে এরকমও দিতে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, এটাও কিন্তু একই চিহ্ন বিশিষ্ট, কারণ মাইনাস মাইনাস আছে। আবার যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় সেক্ষেত্রে তুমি এখানে এক্স মাইনাস আসলে তুমি এরকম দিতে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এরকম দিলেও হবে, কারণ এখানে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে আর কি, ঠিক আছে। সো মানে ঘটনা অনুযায়ী আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের মানে ব্যাপার। সো এটাই হচ্ছে বলার ছিল।
এখন যদি এটা বুঝে যাও, তো এটা আমি লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম, তাও একটু রিপিট করে দিলাম। সো এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম। তবে একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যে কোনো সরলরেখার সমীকরণে বের করতে যাও না কেন, তোমাকে মিনিমাম 2টা শর্ত জানা লাগবে বা 2টা ডেটা তোমার মানে দিয়ে দিবে ওরা আর কি। না হলে মিনিমাম 2টা ডেটা না দিলে তুমি সরলরেখার সমীকরণ বের করতে পারবে না, ঠিক আছে? সো আজকে হচ্ছে দেখো আর কয়েকটা সমীকরণ দেখো, এগুলা তোমাদের একটু দেখতে হয়, কারণ সামনে আর মনে হয় না দেখা হবে। যেমন এটা হচ্ছে আমার 6 নাম্বার, 5টাও শিখছিলেন। হ্যাঁ, এটা তো কালই শেষ, কালই শেষ হয়ে গেলে আচ্ছা এটা দিয়ে করি। সো দেখা গেলেই হয়, তো দেখা যেতেছে। সো আরেকটা হচ্ছে তোমার সরলরেখার লম্ব আকৃতি। সরলরেখার সেটা আকৃতি দেখছো, এখন দেখো লম্ব আকৃতি। মানে এই টাইপের ম্যাথ আসে আর কি, তোমাদের বইতেও আসে। এখন অনেকে কী করে, ম্যাথ করার সময় এগুলো দেখা যায় যে হ্যাঁ বিষয়টা ছবিটা এরকম না এরকম, তখন পুরো আবার মনে করো ওরে বাবা এটা আকাশ থেকে পড়ছে মনে হয়। কিন্তু আগে থেকে ধরো তোমার যদি ছবিটা মানে জানা থাকে, তখন ম্যাথ দেখলেও মনে হবে যে হ্যাঁ আমি এটা আগে দেখছি বা ইজি মনে হইতেছে, এটা কঠিন কিছু না, আগে এটা আমি পড়ে আসছি, ঠিক আছে? সো দেখো সরলরেখার লম্ব আকৃতি যদি দেখি, আচ্ছা সূত্রটা যদি লিখে দিই তাহলে এরকম আসবে। এটা হচ্ছে এক্স কজ আলফা বা থিটা যদি বলো, কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আমি বলতেছি কোনটা কি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। দেখো এটা কঠিন কিছু না আর কি, ঠিক আছে? বা এক্স কজ থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু পি আর কি, ঠিক আছে? এটা সূত্রের মতো। সো এখন দেখো বিষয়টা আসলে এখানে কি হয়, যেমন আমি যদি ছবিতে একটু দেখাই, এটা হচ্ছে তোমার 0 0 বিন্দু আর কি, ঠিক আছে? সো ধরো এখানে একটা সরলরেখা আছে এরকম, এটা ধরো যে কোনো একটা সরলরেখা, ধরো এটা একটা এবি সরলরেখা আর কি। হ্যাঁ, দেখো এই সরলরেখাটা আমার এক্স অক্ষকে এই বিন্দু সেট করছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এ বিন্দু, আর ওয়াই অক্ষকে ধরো আমার বি বিন্দু সেট করছে আর কি, ঠিক আছে? যাক, এটা একটা এবি সরলরেখা তুমি বলতে পারো, ঠিক আছে? এটা একটা এবি সরলরেখা। সো এখন এটা যদি এবি সরলরেখা হয়, এখন আমি দেখো এটা হচ্ছে আমার মূল বিন্দু, আমি মূল বিন্দু হতেই এবি সরলরেখার উপর একটা লম্ব এঁকে দেবো আর কি, ঠিক আছে? বেশি কিছু না, জাস্ট একটা লম্ব এঁকে দিব। দেখো মূল বিন্দু হতে আমি এবি সরলরেখার উপর একটা লম্ব, দেখো এখানে লম্ব আকৃতি বলছি, অবশ্যই এখানে লম্ব ব্যাপারটা আসবে। সো এটা ধরো আমার ওসি একটা লম্ব আর কি, ঠিক আছে? এটা লম্ব আর কি, এইদিকে বলো আর এইদিকে বলো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমি একটা লম্ব এঁকে দিছি, এটা হচ্ছে তোমার ওসি একটা লম্ব আর কি, ঠিক আছে? সো এখন আমি বলে দিলাম এই যে লম্ব দূরত্ব আছে বা এই ওসিটা আছে, এটা হচ্ছে আমার পি, এটা দূরত্ব আর কি, ঠিক আছে? পি, কারণ দেখো পি আসছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার এবি সরলরেখা, আর এটা হচ্ছে আমার মানে লম্ব দূরত্ব কি মূলবিন্দু থেকে এবি সরলরেখার লম্ব দূরত্ব আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখবা, মূলবিন্দু থেকে তোমার এবি সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে আমার পি। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে একটা আলফা কোণ আছে, এটাও জানা লাগে। এটা হচ্ছে দেখো আমার এই লম্বটা মানে এই পিটা বা পি দূরত্বটা বা ও সিটা আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো আলফা কোণ করে আছে আর কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ও ধরো আলফা কোণ করে আছে, ঠিক আছে? সো তার মানে দেখো এখানে
আমার দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে এই লম্ব দূরত্বটা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেই আলফা কোণ মানে পি আর আলফাটা দেওয়া আছে। তাহলে কিন্তু আমার যেহেতু দুইটা জিনিস দেওয়া আছে আমি অবশ্যই এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করবো? এই সরলরেখার সমীকরণ হবে এইটা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ঠিক আছে, বুঝতে পারছো? এটা ছিল আমার এবি সরলরেখা, এবি সরলরেখার সমীকরণ হবে এটা, এবি সরলরেখার, এটা ছিল এবি সরলরেখা। এবি সরলরেখা হতে আমার মূলবিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে আমার পি, আর এই লম্ব দূরত্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার আলফা কোণ করে আছে। তাহলে আমার এবি সরলরেখার সমীকরণ হবে হচ্ছে এইটা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি আর কি। ঠিক আছে, সো এটা এখন যদি তুমি বুঝতে চাও যে এটা কীভাবে আসছে, সো এটা আমরা আসলে ওই সরলরেখার ছেদাংশ দিয়ে বের করতে পারি। যেমন ধরো তোমার এই এবি সরলরেখাটা এক্স অক্ষ থেকে ধরো এই অংশ কাটে নিয়েছে, আর ওয়াই অক্ষ থেকে ধরো বি অংশ কাটে নিয়েছে। সো এটার স্থানাঙ্ক আমি বলতে পারবো এ হবে, এ কমা জিরো হবে, এটা কী হবে, জিরো কমা বি, এরকম হবে। সো এখানে মনে রাখো এটা কিন্তু আমার এবি সরলরেখার সমীকরণ, এটা কিন্তু আবার এইটার সমীকরণ না, মানে লম্বটার না, অবশ্যই এবি সরলরেখার সমীকরণ আর কি। ঠিক আছে, সো দেখো এখন আমি যদি একটু ছেদাংশটা অ্যাপ্লাই করি, মানে সরলরেখার ছেদক আকৃতিটা একটু অ্যাপ্লাই করি এখানে। সো তুমি বলতে পারবো এরকম যে প্রুভ করতে, যেমন এবি সরলরেখার সমীকরণ এরকম তুমি বিষয়টা অ্যাপ্লাই করলে, যেমন এবি ছেদক আকৃতি অ্যাপ্লাই করবো আর কি। ছেদক আকৃতি অ্যাপ্লাই করলে দেখো একদম ইজি, এক্স বাই এ, যেহেতু এটা এ, প্লাস ওয়াই বাই বি ইকুয়াল তোমার ছিল 1। ঠিক আছে, এরকম হবে এটা, এটা ধরো আমরা 1 নং সমীকরণ। হ্যাঁ, সো যদি এটা 1 নং সমীকরণ হয়, সো এখানে দেখো আমার আননোন কি আছে, দেখো এক্স ওয়াই তো চলো কি, আমার এ আর বির মান কিন্তু বের করতে পারলে আমার কাজ হয়ে যায় আর কি। সো এ আর বির মান বের করে আমি জাস্ট বসাই দেবো, তাহলে দেখবো এটা চলে আসছে। দেখো এ আর বির মান কীভাবে বের করা যায়, এখানে দেখো আমার দুটো সমকোণী ত্রিভুজ হয়েছে, যেমন এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে আমার কত, এইটা হচ্ছে আমার কি মানে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে লম্ব, তাহলে 90 ডিগ্রি হলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। সেমভাবে ও একটা সমকোণী ত্রিভুজ আর কি, কারণ এটাও কিন্তু 90 ডিগ্রি আর কি। ঠিক আছে, আর ও আছে আলফা কোণ করে আছে, ও কিন্তু আলফা কোণ করে। তাহলে দেখো তোমার, সো ও যদি আলফা কোণ করে থাকে তাহলে দেখো এই কোণটা আমার কত, দেখো পুরাটা হচ্ছে 90, মানে আমি বলতে চাইতেছি এই কোণটা কত, এই কোণটা ও আলফা কোণ করা আছে, ও কত হবে দেখো, ও যদি আলফা কোণ করে থাকে ও কত, দেখো পুরাটা হচ্ছে 90, পুরাটা হচ্ছে আমার কত 90, তাহলে 90 ভেতরে ও এসে আলফা, তাহলে ও কত হবে 90 মাইনাস আলফা, এটা তো বুঝো তোমরা, 90 মাইনাস আলফা, পুরাটা 90, তাহলে এও তো আলফা নিয়ে এনেছে, তাহলে এটা কি থাকবে 90 মাইনাস আলফা। সো এটা 90 মাইনাস আলফা হলে দেখো এখন তুমি শুধু এই ত্রিভুজ নিয়ে চিন্তা করো, মানে ত্রিভুজ ও বি সি, দেখো এখানে এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা, আর এই কোণটা হচ্ছে 90, আমি জানি এটা কিন্তু আমার 90, মানে এই জাস্ট এই অংশটা 90 ডিগ্রি, এটা জানি, মানে হচ্ছে ত্রিভুজ তোমার মানে কোণ হচ্ছে ও সি বি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সো এটা হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে এটা কি হবে, অবশ্যই আলফা হবে, এটা কিন্তু আমার অবশ্যই আলফা হবে, কারণ আমি বলছি দেখো তিনটা কোণ মিলেই তো আর কি আমার কাজ করতে হবে ত্রিভুজ নিয়ে, তাই না? সো আমার এখানে যেহেতু আমি বলতেছি ও 90 ডিগ্রি, ও হচ্ছে 90 মাইনাস আলফা, দেখো ও যদি 90 মাইনাস আলফা, ও কী হবে, আলফা হবে শুধু, বুঝতে পারছো? মানে বিষয়টা এরকম, যেমন ত্রিভুজের 3 কোণ তো আমি জানি 180, তাই না, 180, সো 180 ভেতরে ও অলরেডি 90 নিয়ে গেছে, সো যদি ও 90 নিয়ে যায়, ও আর মানে কোণ বি প্লাস কোণ তোমার এটা কি বলা যায়, ও এটা হচ্ছে বি ও সি বলতে পারো, বিওসি, হ্যাঁ, বা কোণ ও বলে যদি পুরোটা চলে আসে কোণ বিওসি, এটাও কিন্তু আমার কত আসে 90 আসে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 90 আসবে, কারণ আমার এইটা হচ্ছে অলরেডি 90 চলে গেছে আর কি। ঠিক আছে, সো বাকি দুইটা মিললে হয়েছে 90। এখন আমি অলরেডি জানি যে কোন বিওসিটা কত, দেখো কোন বি থাকে, তাহলে এটা হচ্ছে প্লাস কোন বিওসি, দেখো আমি কত পাইছি 90 মাইনাস আলফা ইকুয়াল টু কত আমার 90, কারণ এটার মানটা আমি বসাই দিলাম। এখন আমার লাগবে কোন বিটা, দেখো কি আসে, আমি কোন বিটা রেখে দিলাম,
কোন বিটা যদি রেখে দিই তাহলে কী আসে, কোন বি ইকুয়াল টু 90 -90 প্লাস আলফা, এরকম আসে না? সো দেখো এই আলফা মানে এটা উপাশে নিয়ে গেছে, এই 90 কাটা, তাহলে দেখো কোন বি ইকুয়াল টু কত আসে, আলফা। ঠিক আছে, সো এই জন্য আমি বলছি কোন বিটা হবে আলফা। আর শর্টকাট বুঝতে গেলে দেখো ও আছে 90 মাইনাস আলফা, ও অলরেডি 90, তাহলে ও হবে শুধু আলফা। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এখানে আমার মোটামুটি আমি কিন্তু এই কোনটা আলফা জানি আর এখানে এই কোনটা আলফা জানি। এখন যদি তুমি এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করো তাহলে দেখো হয়ে যায়। যেমন দেখো তুমি এখানে ত্রিভুজ ও এ সি নিয়ে আগে কাজ করো, ও এ সি নিয়ে কাজ করলে দেখো কি আসে, এটা হচ্ছে আমার কোণের বিপরীতে হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে আমার তোমার দেখো অতিভুজ আর কি, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে তোমরা বলতে পারো যে ত্রিভুজ ও এ সি এ তোমরা হচ্ছে ইয়াই অ্যাপ্লাই করতে পারো কজ আলফা, ভূমি বাই অতিভুজ আর কি। ঠিক আছে, সো দেখো এখানে দেখো এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার কি, কারণ আমি জানি 90 ডিগ্রি বিপরীতে থাকে অতিভুজ, তাহলে এটা আর কোনটা থাকে সবসময় কার সাথে, ভূমি আর অতিভুজের সাথে থাকে। তাহলে এটা লম্ব যদি হয় তো তাহলে দেখো ভূমি কত, এখানে ভূমি হবে এটা, অতিভুজ হবে এটা, তাহলে এটা কত ছিল দেখো পি বাই এ, এরকম আসে কজ আলফা ইকুয়াল টু পি বাই এ। এখন আমার এটা লাগবে, সো আমি এ ইকুয়াল টু দিলাম পি কজ আলফা। এ ইকুয়াল টু কীভাবে হয়, এ ইকুয়াল টু হবে হচ্ছে আমার পি বাই কজ আলফা, এরকম আসে পি বাই কজ আলফা। এই গেল। আবার আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করো, ত্রিভুজ ওবিসি। দেখো এখানে আমার বিটা লাগবে, সো এটা হচ্ছে আমার কোণ, তাহলে এটা হবে আমার লম্ব আর কি। সো দেখো এখানে আমি যদি পিটা নিয়ে কাজ করি আর বিটা নিয়ে কাজ করি, তাহলে দেখো এটা হচ্ছে আমার অতিভুজ, এটা ভূমি, এটা হবে আমার লম্ব, কারণ আমি জানি যে কোণের বিপরীতে থাকে হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব হবে। আর কোণের সাথে থাকে হচ্ছে তোমার ভূমি আর অতিভুজ, তাহলে যদি এখানে সাইন আলফা অ্যাপ্লাই করি তাহলে দেখো লম্ব হচ্ছে তোমার পি আর অতিভুজ হচ্ছে বি, তাহলে সাইন আলফা বলতে পারো তুমি পি বাই বি আর কি। ঠিক আছে, পি বাই বি মানে তোমার লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সো এখানে বিটা লাগবে, বি ইকুয়াল টু নিয়ে আসতে সেমভাবে পি বাই সাইন আলফা, এরকম আসে। এখন জাস্ট তুমি 1 নংয়ের মানটা বসাই দাও। 1 নং মানে হচ্ছে ধরো এই যে এখানে তোমাদের ছেদক আকৃতির যে সমীকরণ, এখানে মানটা বসাই দিই। সো 1 নংয়ে মান বসলে একটু বড় করে লিখি, 1 নংয়ে আমি মান বসাই। 1 নংয়ে মান বসলে এরকম আসে, যেমন ওখানে আসলে এক্স বাই এর জায়গায় আমার বসাবো এটা, মানে পি বাই কজ আলফা, প্লাস হচ্ছে আমার ওয়াই বাই বির জায়গায় মানে এটা পি বাই সাইন আলফা ইকুয়াল টু ছিল আমার 1। ঠিক আছে, সো এটাকে উল্টে ফেলতে পারো, তাহলে উল্টে ফেললে দেখো উপরে আসে কিন্তু এরকম আসবে, যেমন এটা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে। সো এখানে আসবে এক্স কজ আলফা ডিভাইড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা পি ইকুয়াল টু 1। ঠিক আছে, সো এবার পি দ্বারা গুণ করে দাও, পি দ্বারা গুণ করলে কী হবে দেখো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, মানে পি দ্বারা ওই পাশে গুণ, তখন আমার প্রমাণ হয়ে গেছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। সো এটাই ছিল আমার এবি সরলরেখার সমীকরণ, সো আমি প্রমাণ করে ফেললাম আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা যদি বুঝো, সো এখানে মনে রাখার বিষয় হচ্ছে দেখো তোমার পিটা কিন্তু লম্ব দূরত্ব, সবসময় পিটা হচ্ছে আমার মানে এ বি সরলরেখা হতে মূলবিন্দুর লম্ব দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা অবশ্যই পজিটিভ, কারণ দূরত্ব সবসময় পজিটিভ হয়, দূরত্ব কখন নেগেটিভ হবে না। আর তোমার আলফাটা হচ্ছে তোমার ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা করে কোন করে আসে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রেখো। সো এই দুটো জানা থাকলে আমার কি হয়, মোটামুটি এই বিষয় সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারি।
সো তোমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখে নাও, তুমি এক্সাম্পল যদি দেখো মানে সূত্রের কয়েকটা অ্যাপ্লিকেশন এক্সাম্পল, যেমন 1 নাম্বার, ধরো এইরকম তোমাকে এরকম দেওয়া আছে, বললো যে মানে একটা সরল রেখা আছে, দুইটা জিনিস দিবে, জাস্ট দেওয়া থাকবে লম্ব দূরত্বটা, ধরো লম্ব দূরত্বটা এটা একটা সরল রেখা আর কি, এটা এবি সরল রেখা বা যে কোনো সরল বলছে তোমারে যে লম্ব দূরত্ব হচ্ছে দেওয়া আছে 4 লম্ব দূরত্ব 4, আর এই লম্বটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো 45 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই 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 বা এই সরলরেখাটার সমীকরণ কী হবে? তাহলে তোমরা লিখবা যে এক্স কস আলফা মানে কস 45 ডিগ্রি প্লাস তোমার ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আমার কত 4 দেওয়া আছে, কারণ পিটা হচ্ছে আমার 4। হ্যাঁ, সো এরকম হলে দেখো আমি এখানে একটু মানটা বসাই দিই, যেমন এক্স কসের মান হচ্ছে তোমার 1/√2 cos 45 প্লাস হচ্ছে ওয়াই সাইন 45 মান হচ্ছে 1/√2, মানে সেম আর কি ইকুয়াল টু 4 আসে। ঠিক আছে, সো √2 দ্বারা গুণ করে দিতে পারো তুমি, তাহলে আসে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তুমি বলতে হচ্ছে তোমার 4√2 এরকম আসে। এটা হচ্ছে এই বিশাল রেখার সমীকরণ। বা আরও 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 কয়েকটা দেখো, যেমন এরকম ধরো এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট সিস্টেমটা, ধরো এই একটা সরলরেখা আছে এরকম এরকম। সো এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তোমাকে। তোমাকে বলে দিল হচ্ছে ধরো, সো তোমাকে বলে দিল যে এটা লম্ব দূরত্ব হচ্ছে আমার, মানে মূল বিন্দু হচ্ছে এটা দূরত্ব বা লম্ব দূরত্ব হচ্ছে তোমার 8। হ্যাঁ, এটা হচ্ছে লম্ব দূরত্ব। আর বলে দিল এই কোণটা ধরো বলে দেওয়া আছে, বা এই কোণটা ধরে দেওয়া আছে, ধরো এই কোণটা দেওয়া আছে। হ্যাঁ, যেমন দেওয়া আছে 30 ডিগ্রি। সো এবার সমীকরণ কী বের করো? এখন দেখো এখানে অনেকে কী করবে, তোমার 8 না হলে পির জায়গায় বসালাম, কোনো সমস্যা আমার নাই, কিন্তু এখানে ওরা অনেকে কী করবে, এই আলফার জায়গায় 30 বসাই দেবে। 30 বসলে কী হবে দেখো, আমার আলফাটা কী ছিল? আমার আলফা ছিল ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী উৎপন্ন করছে, এই রেখাটা না, এই সরল রেখাটা না। তাহলে অবশ্যই 30 ডিগ্রি আমি নিতে পারবো না, আমার নিতে হবে হচ্ছে এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে এই যে গোলাপি কালার দিয়ে যে লিখছি এই লম্বটা বা পিটা আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কী কোণ উৎপন্ন করছে ওইটা নিতে হবে, মানে এই কোণটা, এটা হচ্ছে আমার আলফা। সো এটা এখন বের করে দেখো, আমার এটা হচ্ছে কত, এটা 90, এটা 90, এটা 30। সো এটা 90 হলে এটা 30 হলে এটা কত হবে, 60 হবে। এটা হবে কত, 60, এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 60 হয় পুরোটা 180, তাহলে দেখো মানে এই পুরোটা 180, এটা 60 হলে এটা কতটুকু হয় দেখো, এটা আসবে আলফা ইকুয়াল টু হবে 120 ডিগ্রি, কারণ 120 প্লাস 60 তো 180। সো তুমি নিবে হচ্ছে 120 ডিগ্রি। সো দেখো বিষয়টা এরকম হয়। তাহলে আমার এই সরলরেখার সমীকরণ হবে এরকম, এক্স কজ 120 প্লাস ওয়াই সাইন 120 ইকুয়াল টু হচ্ছে আমার 8 এরকম। সো দেখো এক্স কজ 120 হচ্ছে -12, ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াই সাইন 120 মান হচ্ছে এরকম √3/2 ইকুয়াল টু আসে 8। সো আমি কি করলাম, ধরো এটাকে কী করা যায়, ধরো এটাকে আমি 2 দ্বারা গুণ করে দিই। হ্যাঁ, 2 দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলে কী আসে দেখো, এখানে রয়েছে তোমার, বা -2 দ্বারা গুণ করে দিই। ঠিক আছে, -2 দ্বারা গুণ করে দেখো এখানে কী আসে, এক্স প্লাস, না এখানে মাইনাস দ্বারা গুণ করতে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা হবে প্লাস, তাহলে মাইনাস তোমার যেহেতু -2 দ্বারা গুণ মাইনাস হয়ে যাবে, তাহলে √3 ওয়াই ইকুয়াল টু -16, যেহেতু -2 দ্বারা গুণ করছি। তাহলে দেখো আর কিছু করা লাগবে, নিয়ে আসলাম এটা, দেখো এক্স মাইনাস √3 ওয়াই প্লাস 16 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার সমীকরণ। ঠিক আছে, বা তুমি আরও একটা এক্সাম্পল দেখতে পারো। মানে এগুলো আসলে জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য, কারণ
হঠাৎ করে যদি সূত্রের অ্যাপ্লিকেশন করতে যাও ম্যাথে তাহলে ভুল করে ফেলেছো, কোনটা ধরতে হয় না ধরতে হয় এটা বুঝতে পারবে না আর কি। ঠিক আছে, এখন দেখো এই এই এক্সাম্পল টুটা আরেকভাবে করা যায় আর কি। ঠিক আছে, মানে মেথড টুতেও করা যায়, যেমন আমরা মানে আসলে অনেকভাবেই করা যায়, এখন তোমার যেটা পছন্দ। যেমন দেখো আমার এখানে বিষয় ছিল এরকম, এখানে হচ্ছে এরকম ছিল, এটা ছিল আমার সরলরেখা আর কি। ঠিক আছে, সো এখন দেখো আমি বলছি যে এই সরলরেখাটা তোমার সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, দেখো একটা জিনিস আমি বলে দিচ্ছি, এক্স অক্ষের ধনাত্মক, আর এই দূরত্বটা ছিল আমার কত, এটা ছিল আমার 8, 90 ডিগ্রি ছিল, আর দূরত্বটা ছিল আমার কত 8। ঠিক আছে, সো দেখো আমি এটা ঢাল দিয়ে বের করতে পারি আর কি, মানে মেথড টুতে, কারণ ঢালটা কী ছিল, মানে সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে। সো এটা ঢাল দিয়েও করা যায়, দেখো তাহলে আমি এই সরলরেখার ঢাল বের করে ফেলতে পারবো। এটা ঢাল হবে কি, দেখো m = 1030 হবে, তাহলে 1030 আসলে m = আসে আমার কত 1/√3। ঠিক আছে, এই হচ্ছে আমার m, মানে ঢাল পেয়ে গেছি আমি। ঠিক আছে, সো এখন দেখো আরেকটা হচ্ছে আমার ঢাল পাইছি, আরেকটা ধরো y অক্ষর কর্তৃত্বাংশটা কোনোভাবে বের করা যায় কিনা, দেখো সেটা কীভাবে বের করতে পারি। যেমন দেখো এখানে আমার এইটা ছিল কত 8, এটা কিন্তু আমি 8 জানি আর কি, আর এইটা কিন্তু আমি এখানে বের করছি 60 ডিগ্রি, মানে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি হবে, কারণ দেখো আমার তোমার এই কোণটা আমি কত বের করছিলাম, দেখো এই কোণটা কিন্তু ছিল আমার কত 60 ডিগ্রি। এই কোণটা ছিল আমার কত 60 ডিগ্রি ছিল। ঠিক আছে, সো ওই সেম আগের মতো এটা বের করে ফেলতে হবে। যেমন দেখো এইটা হচ্ছে আমার 30, এটা হচ্ছে 60। ঠিক আছে, টোটাল 90, আর এটা ছিল 90 আর কি, এই কোণটা 90, তাহলে কত 180 হয়ে গেছে। এখন আমি বলতেছি যে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে আমার, এটা আমার হচ্ছে 90 ডিগ্রি। দেখো, বা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, যেমন পুরো ত্রিভুজটার কথা চিন্তা করো, দেখো এইটা তো মানে এই 90 কথা চিন্তা করার দরকার নাই, আমরা এখানে লম্ব নিয়ে কাজ করবো না আর কি। ঠিক আছে, সো আমার এই পুরো ত্রিভুজটা নিয়ে যদি তুমি চিন্তা করো, দেখো এটা আমি অলরেডি 30 ডিগ্রি বলে দিচ্ছি, তাহলে এটা ছিল আমার কত 90, এই 90 হলে এটা কি অলরেডি 60 হবে। হ্যাঁ, এটা ছিল পুরোটা 90, এটা 30, এটা হবে 60, সহজ কথা, এত পেঁচানোর দরকার নেই মানে বড় ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে দেখো এটা যদি 60 হয়, তাহলে তুমি আমি কী করতে পারবো, এই দূরত্বটা আমি জানি, মানে এটা আমি জানি, এখন আমি ছোটো ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। দেখো এটা আমি জানি আর কি, এটা জানি আমি, এটা যদি জানতে পারি এই অংশটাকে, দেখো এটা কিন্তু আমার সি ছিল, মানে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ, সিটা বের করা লাগবে, তাহলে তুমি সিটা বের করো। দেখো আমার এখানে মানে এরকম দেখো সাইন 60 দিয়ে যদি বের করো, সাইন 60 ডিগ্রি করলে দেখো লম্ব বাই অতিভুজ আর কি। ঠিক আছে, সো দেখো এখানে লম্বটা হচ্ছে আমার তোমার এই যে 8, এটা হচ্ছে আমার লম্ব, আর অতিভুজ হচ্ছে আমার সি। ঠিক আছে, কারণ দেখো আমার লম্বের বিপরীত কোণটায় কিন্তু আমার মানে এই 60 ডিগ্রিটা সবসময় এই 60 বা থিটাটা হচ্ছে লম্বের বিপরীত, তাহলে লম্বের বিপরীতটা 60 ডিগ্রি কোণের সাথে কিন্তু আমার অতিভুজ আর ভূমি থাকে, তাহলে বা লম্বের বিপরীতে থাকে আমার হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ। সো এটা সাইন 60, তাহলে এখানে তুমি কী করো, সির মানটা বের করে ফেলো। সি ইকুয়াল টু দেখো কী আসে এখানে, মানে 8 ডিভাইডেড বাই তোমার আসে হচ্ছে সাইন 60 আর কি, এরকম আসে। 8 ডিভাইড বাই বলতে পারো সাইন 60 মানটা যদি বসাই দিই, এখানে √3/2 আসে। সো √3/2 করলে মানে √3/2 আসে এরকম। সো এটাকে উল্টা দিলে আসবে 16 ডিভাইডেড বাই √3, এরকম আসবে 16 ডিভাইডেড বাই √3। সো এবার তুমি y = mx + c অ্যাপ্লাই করো। দেখো এখানে আমার m জানা আছে, আর সুতরাং তুমি বলতে পারো y = আমরা জানি mx + c। ঠিক আছে, সো এখানে আমি বলতে পারি y = m এর মান পাইছি আমি কত 1/√3 x। দেখো এমটা আমি কত পাইছিলাম, কোথায়, যে 1/√3 x, হ্যাঁ, প্লাস হচ্ছে আমার সিটা কত পাইছি 16 ডিভাইড বাই √3। ঠিক আছে, প্লাস
16 ডিভাইডেড রুট থ্রি। ঠিক আছে, সো রুট থ্রি দ্বারা তুমি কী করতে পারো, গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। বা তুমি এখানে রুট থ্রি কমন নিয়ে এই পাশে নিয়ে আসতে পারো, এটাও সমস্যা নেই। সো রুট থ্রিটা যদি আমি গুণ করে দিই তাহলে দেখো এটাকে বাই এরপরে একসাথে এই পাশে নিয়ে তাহলে বিষয়টা এরকম আসে, মানে এক্স মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসতেছি রুট থ্রি ওয়াই প্লাস 16 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো দুইটা কিন্তু একই আসছে। তুমি যেভাবে করো না কেন, এটা মেথড 2 ছিল, এটা মেথড 1 ছিল, যেভাবে করো করতে পারবা। অনেকভাবে করা যায় ভাই সরলরেখায়। আমি জাস্ট তোমাদের মানে টাইপগুলো একটু ধরাই দিতেছি, মানে বিভিন্নভাবে করা যায় আর কি, যেটা তোমার কাছে সহজ মনে হয়। সো যদি এটা বুঝে যাও, সো মোটামুটি আমার কয়টা 6টা গেছে সমীকরণ না। সো আর দু একটা দেখো, আরেকটা দেখো 7 নম্বর। এটা হচ্ছে তোমার সরলরেখার লম্ব আকৃতি গেল 6 নম্বর। এবার 7 নম্বর একটা দেখো, 7 নম্বর আছে তোমাদের, এটা ধরো সরলরেখার দূরত্ব আকৃতি আর একটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সরলরেখার দূরত্ব আকৃতি, সো এটা হচ্ছে, আগে আমি সমীকরণটা লিখে দিই। এটা একটু মানে দেখতে একটু বাজে, তবে এত কঠিন কিছু না। যেমন এটা হচ্ছে প্লাস মাইনাস, দুইটা কেস আছে এখানে, তুমি দেখো এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু আর। ঠিক আছে, এই হচ্ছে তোমার মানে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্সের সাথে আছে কস থিটা, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু আর। সো আলাদা আলাদা করে তুমি ভাঙতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এইটা কীভাবে আসতো সেটা যদি একটু দেখি, আগে ছবিটা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সরলরেখার দূরত্ব আকৃতি মানে বিষয়টা কীরকম দেখায় তোমাদের, মানে এটা ধরো কেস ওয়ান আর কি, মানে এখানে প্লাস মাইনাস দিছি মানে কি দুইটা কেস আসবে। কেস ওয়ান, কেস ওয়ানটা হচ্ছে, আগে ছবিটা দেখলে বুঝতে পারবা। এখানে ছবিটা বড় করে আঁকতে পারলে সবসময় ভালো হয় আর কি, কিন্তু আমার তো এখানে স্পেস কম। এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে আমার 0 0 বিন্দু। হ্যাঁ, সো ধরো এখানে একটা সরলরেখা আছে, ধরো এটা একটা আমার একটা সরলরেখা আছে। সো এখানে ধরো এই সরলরেখার উপরে আমার মানে এই সরলরেখার সমীকরণ আমি নির্ণয় করবো আর কি। সো এখানে ধরো আমার একটা স্থির বিন্দু আছে, ধরো এ একটা বিন্দু আছে, এটা আমার স্থির বিন্দু, ধরো এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, এ এক্স ওয়ান ওয়ান, আর পি ধরো একটা চলন বিন্দু আছে। হ্যাঁ ভাই, এগুলো তুমি অননিয়ম করতে পারবা, কিন্তু বিষয়গুলো জানাটা বেশি ইম্পর্টেন্ট আর কি। এক্স ওয়াই, ঠিক আছে, অনেকে বলতে পারো ভাই এটা থিটা দিয়ে আমি তো ঢাল দিয়ে করতে পারবো, এটা এক বিন্দুগামী। আচ্ছা, ওটা আমি পরে বলতেছি। সো এখানে আমার এই স্থির বিন্দু পি চলন বিন্দু আর কি। ঠিক আছে, এখন এখানে একটু আলাদা বিষয় হচ্ছে, দেখো এই এ থেকে পি যে দূরত্বটা আছে, এই দূরত্বটা এ থেকে পি, এই দূরত্বটা আমি তোমাকে বলে দিলাম, এই দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, ছোটো হাতের আর আর কি, এ থেকে পি দূরত্ব হচ্ছে আর, মানে এবার একটু ডিফারেন্ট মনে হইতেছে। হ্যাঁ, এখন দেখো এটা যদি আর হয়, আমি তোমাদের একটু কাজ করি, মানে আগের মতো করে ফেলে ছবিটা, সবসময় আমরা যেরকম করি লম্ব টম্ব আইকা ত্রিভুজ বানিয়ে কাজ করি। এম এন, এটা আমার 90 ডিগ্রি। সো এই দূরত্ব আমি জানি, এটা হচ্ছে আমার কত এক্স ওয়ান, এটা হচ্ছে আমার কত এক্স, এটা হচ্ছে আমার এক্স মাইনাস এক্স ওয়ান,
এরকম। সো এখান থেকে আমি আবার একটা লম্ব টানা দিই, ধরো এটাকে আমি কিউ লম্ব টেনে দিলাম, এ কিউ। সো এটা এক্স মানে এটা যদি আয়তক্ষেত্র হয় এটাও কী হবে, এক্স মাইনাস এক্স ওয়ান। আর ওয়াইয়ের ক্ষেত্রে ধরো এটা ছিল আমি কত, ওয়াই ওয়ান, এটা তাহলে এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই হলে পুরোটা দেখো কত আসছিল, পুরোটা আসলে তোমার ওয়াই, তাহলে এটা কী হবে, মানে এটা হবে আমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ঠিক আছে। সো এটা জানি। এখন দেখো আমার, আমি বলে দিলাম এই কোনটা আমার থিটা আর কি, ঠিক আছে, বা সেই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। সো এটা ঢালও আমি বের করতে পারবো, ঢাল এম ইকুয়াল টু টেন থিটা, কোনো সমস্যা নাই। এটা থিটা হলে আমি বলছিলাম এটাও থিটা হবে, ঠিক আছে, এটাও কিন্তু আমার থিটা, এই কোণটা আমার থিটা। হ্যাঁ, এটা আমরা দেখছি অনুরূপ কোণ আর কি, ঠিক আছে। এটা একটা সমান্তরাল, এটা হচ্ছে ছেদক। এটা একটা সমান্তরাল, এটা ছেদক, তবে অনুরূপ কোণ হবে আর কি। সো এটা যদি বুঝো, সো দেখো এখন কি করা যায়। এখন তুমি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো আর কি, ছোট ত্রিভুজ মানে এ পি কিউ ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, তাহলে দেখো কি আসে। সো তুমি বলতে পারো ত্রিভুজ এ পি কিউতে, মানে ছোট ত্রিভুজটা আর কি, এখানে এ পি কিউ, দেখো এখানে কস থিটা যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো আমার কি আসে, মানে আরটা আমি কাউন্ট করতে চাইতেছি, ঠিক আছে। আসবে এরকম কস থিটা, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই, তুমি বলতে পারবে যে মানে ভূমি বা অতিভুজ, ভূমি ছিল এটা, অতিভুজ হচ্ছে এটা, হ্যাঁ, আর তাহলে দেখো এখানে আমার আরটা কি আসে, আর ইকুয়াল টু আসবে তোমার কত, এক্স বাই এক্স, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কস থিটা, এবং সেটা আমার সমীকরণ নম্বর 1, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এরপরে দেখো আবার যদি তুমি সাইন থিটা অ্যাপ্লাই করো, আমি ওয়াইটাও নিয়ে আসি আর দিয়ে, আবার সাইন থিটা মানে লম্ব অতিভুজ, অতিভুজ তোমার আর ছিল, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই আর, তাহলে আবার আর ইকুয়াল টু আমি বলতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই সাইন থিটা, সমীকরণ নম্বর 2। তাহলে দেখো এই সমীকরণ নম্বরে দুইটাই কিন্তু আমার কত, আর আর, তাই না, দুইটাই কি আমার আর আর, তাহলে 2 8টা সমান আমি বলতে পারি, কারণ এই দূরত্ব তো ফিক্সড, তাই না। সো দূরত্ব ফিক্সড, সুতরাং আমি 1 ও 2 হতে এরকম লিখে দিতে পারি, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই, তুমি বলতে পারো যে কস থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু আর, এরকম বলে তারি। এটা আমার 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। দেখো আমার একটা পার্ট কিন্তু অলরেডি চলে আসছে, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কস থিটা, এই যে এটা কস থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান সাইন থিটা ইকুয়াল টু আর, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথম কেসের জন্য। দেখো এখানে আমার পি বিন্দুটা ছিল হচ্ছে এই বিন্দুর ডানে, বপুরে ছিল, ঠিক আছে, মানে আর দূরত্ব ছিল, অবশ্যই সে আর দূরত্ব ছিল পি বিন্দুটা, কিন্তু এটা ছিল এই বিন্দুর ডানে। সো এখানে তুমি বলতে পারো যে পি বিন্দু যখন এই বিন্দুর ডানে আর কি, মানে পি হচ্ছে ডানে, এখানে ডানে, ঠিক আছে। সো আমার একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে অলরেডি, এখন আমি জাস্ট বামের জন্য দেখাবো। এটা কিন্তু আমার অবশ্যই দূরত্ব, ভাইয়া এটা লম্ব দূরত্ব না, এটা দূরত্ব অবশ্যই, কিন্তু লম্ব দূরত্ব না। লম্ব দূরত্ব ছিল কিন্তু এইটা, যে আগে যেটা দেখাইছিলাম এটা, এই যে এটা ছিল লম্ব দূরত্ব, ঠিক আছে, মানে জিরো বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব ছিল, এটা কিন্তু লম্ব দূরত্ব না। সো এই একটা পাইছে। এখন তুমি পি বিন্দুটা যদি কেস 2তে বামে দেখাও তাহলে হয়ে যায় প্রমাণ। কেস 2 যদি দেখাও মানে হচ্ছে পি বিন্দু, এই বিন্দু মানে এর বামে ধরো, এই বিন্দুর বামে, সেম ভাই এটা একদম সেম। তো
তুমি অনুরূপভাবে লিখে দিলেও হয়ে যায়, কিন্তু তাও একটু দেখায় দেই কারণ এগুলো দেখানো হয় না, আর বই থেকে তো পোলাপান ভুলেও দেখে না, জাস্ট অঙ্ক করা শুরু করে দেয় মানে 9-10 বেসিক নিয়ে ওয়াই ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এখানে ধরো এরকম বিষয়টা সেম সরল রেখায়, হ্যাঁ সো ও আর কি থিটা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখানে ধরো আমার এই বিন্দু ছিল, এবার এইখানে আর কি, ঠিক আছে, এই বিন্দু হচ্ছে এ x1 y1, মানে এটা হচ্ছে আমার স্থির বিন্দু, আর পি বিন্দু হচ্ছে ধরো এটা চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই। আমি বলছি এই দূরত্বটা হচ্ছে আমার আর, এটা দূরত্ব, হ্যাঁ এটা হচ্ছে আমার আর। সো সেমভাবে তুমি এখানেও কী করতে পারো, আগের মতো কাজটা করতে পারো, যেমন লম্বটা না দেয় জাস্ট এটা হচ্ছে আমার এন, এটা এন, এটা এন, এটা এন। তাহলে আমার ধরো এখানে এখান থেকে লম্বটা না দিই, কিউ লম্বটা নিয়ে দিলাম পি কিউ। সো এখানে আমার এটা ছিল কত, এটা কিন্তু এখন এক্স, এটা ছিল আমার এটা হচ্ছে আমার, আচ্ছা এটা হচ্ছে আমার x1, ঠিক আছে, এটা কি হবে x1 মাইনাস এক্স, এটা হলে তাহলে এটা এক্স এক্স x1 মাইনাস এক্স, ঠিক আছে। আর এটা ছিল আমার কত ওয়াই, এটা ছিল হচ্ছে আমার পুরোটা কত y1, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমার ওয়াই মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে। আর এটা কিন্তু অবশ্যই আমার থিটা হবে, ঠিক আছে, যদি এটা থিটা হয় অনুরূপ কোণ আর কি, হ্যাঁ। সো এই হচ্ছে ব্যাপার। এবার তুমি আবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারো, দেখো এটা যদি আবার সমকোণী ত্রিভুজ হয়ে অ্যাপ্লাই করো, সো এখানে আবার ত্রিভুজ এপি কিউ নিয়ে কাজ করো, এপি কিউ হতে আবার কস থিটা নিয়ে কাজ করে, দেখো কস থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে আমার ভূমি ব্যবহার ত্রিভুজ। দেখো এখানে কী আসে, x1 মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে আমার আর, হ্যাঁ। সো তুমি একটা কাজ করো, এটাকে আমি আগের মতো সাজিয়ে দিই, কস থিটা ইকুয়াল টু মাইনাস কমন না, একটা মাইনাস নিলে হয়ে যায়, এখানে এক্স মাইনাস x1 ডিভাইড বাই আর এরকম আসে। সো মানে আগের মতো করলাম আর কি, কারণ ওর মতো তো বানাতে হবে। সো এখানে আমি কস থিটা ইকুয়াল টু বা আর ইকুয়াল টু লিখতে পারবো তোমার মাইনাসের এক্স মাইনাস x1 ডিভাইড বাই কত তোমাদের কস থিটা। সো এটা আমার সমীকরণ নম্বর 4 ছিল। সেমভাবে সাইন থিটা দিয়েও অ্যাপ্লাই করো, মানে আর দিয়ে আবার কি সাইন থিটা ইকুয়াল টু তুমি বলতে পারো y1 মাইনাস ওয়াই ডিভাইড বাই আছে তোমার আর, তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাসটা কমন নিলে হবে সো ওয়াই মাইনাস ওয়াই1 ডিভাইড বাই আর, ঠিক আছে। সো এখানে আর ইকুয়াল টু লেখা যায় মাইনাসের ওয়াই মাইনাস ওয়াই1 ডিভাইড বাই তোমার সাইন থিটা। এটা তোমার 4-5 সমীকরণ হতে আবার এরকম দেখা যায়, তোমার 4 ও 5 হতে দেখো দুইটাই আর, তাহলে লিখে দেবে তুমি এরকম যে মাইনাসের এক্স মাইনাস x1 ডিভাইড বাই তোমার কস থিটা ইকুয়াল টু মাইনাসের ওয়াই মাইনাস ওয়াই1 ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু আর। সো এটা হচ্ছে আমার 6 নম্বর সমীকরণ, ঠিক আছে। সো দেখো এইটাও কিন্তু আমার মানে এরকম আসছে, সেম আসছে, কিন্তু এটা শুধু মাইনাস আলা আসছে, আর কিছু না, দুইটাই আর, ঠিক আছে। কারণ এখানে পি বিন্দু বামে, সো পি বিন্দু বামে আসলে আসে দুইটা মাইনাস, আর পি বিন্দু ডানে আসলে আসে দুইটা প্লাস আর কি, ঠিক আছে। সো সো তুমি এবার দুইটাকে একত্রে যদি লেখা যাও, মানে তুমি বলতে পারবা যে 3 আর 6 নং সমীকরণ হতে 3 ও 6 নং হতে মানে দুইটাই আর, এটা হচ্ছে আমার মাইনাস আলা, এটা হচ্ছে আমার প্লাসওয়ালা, ঠিক আছে। তো এটা দুইটা একসাথে লিখলে এরকম আসে তোমাদের প্লাস মাইনাস, কারণ একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য এক্স মাইনাস x1 ডিভাইড বাই কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু আমার আর, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার মানে আসল সমীকরণ। এটা হচ্ছে ধরো আমার 7 নম্বর।
7। সো এইটাই আমার প্রমাণ করা দরকার ছিল, ঠিক আছে। এখন দেখো আরটা কিন্তু আমার পজিটিভ আসছে, কারণ আরটা হচ্ছে দূরত্ব। আমি তো বলছি যে এটা হচ্ছে তোমার এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, হ্যাঁ, এটা ডানে হোক বা বামে হোক, আরটা কিন্তু পজিটিভ। মানে এখন একটু ঝামেলা আছে এখানে, ঠিক আছে। মানে যখন দূরত্ব বলে মানে 5 মিটার 10 মিটার 5 মিটার বা 10 মিটার দূরে আছে, তাহলে আর তো সবটা পজিটিভ, এটা বুঝতে পারবেন। এখন দেখো দূরত্ব বিষয়টা যখন আসে, যেমন মানে ধরো আমার থেকে একটা রেখার দূরত্ব, যদি কেউ বলে যে আমার থেকে দেয়ালের দূরত্ব বা রেখার দূরত্ব, তখন কিন্তু সবসময় সবাই কিন্তু লম্ব দূরত্বটাই বোঝে আর কি, ঠিক আছে। মানে আমার থেকে রেখার দূরত্ব বা বলতে পারো যে তোমার এই এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, সবাই কিন্তু লম্ব দূরত্বটাই বুঝে আর কি, ঠিক আছে। সো দূরত্ব ব্যাপারটা আসলে সবাই কিন্তু লম্ব দূরত্বটাই বুঝে, এইটাই একটু ঝামেলা আর কি, ঠিক আছে। এখন দেখো দূরত্ব বললে আমরা লম্ব দূরত্ব বুঝি, কিন্তু ধরো তোমাকে যদি লম্ব দূরত্ব না বলে মানে কোনাকুনি একটা সরলরেখা দেয় বা বাঁকা একটা সরলরেখা দেয়, তখন কি করবা? মানে কোনাকুনি একটা সরলরেখা দেয় বা বাঁকা একটা সরলরেখা দেয়, বা তুমি বলতে পারো যে রেখার উপর একটা বিন্দু দিয়ে বললো যে এই বিন্দু থেকে তোমার 10 মিটার দূরে, হ্যাঁ, যেমন এরকম ঘটনাটা যেমন একটা রেখা দিল, এই রেখা থেকে দিল, এটা একটা এই বিন্দু দেওয়া আছে, বললো যে এই বিন্দু থেকে 10 মিটার দূরে বা 5 মিটার দূরে আর কি। সো তুমি এই দূরত্ব নিবা আর কি। এখন এইটা আমার লম্ব দূরত্ব না কি এটা আমি জানি না আর কি, ঠিক আছে, বা সঠিক বলতে পারি না আর কি, ঠিক আছে। সো বা এটা লম্ব দূরত্ব না, বা এখানে যদি বেঁকা হয়, বেঁকা একটা হয়, তো সেক্ষেত্রে তো তুমি যখন এগুলো হিসাব করবা তখন তো এটা লম্ব দূরত্ব হয় না আর কি, তাই না। এখানে তো লম্ব দূরত্ব হয় না, লম্ব দূরত্ব তো এরকম আসতো, তাই না। সো বিষয়টা হচ্ছে এরকম। সো এই বিষয়গুলোর জন্য হচ্ছে আমরা এই কনসেপ্টটা আনছি এখানে। আসলে আমরা মানে লম্ব দূরত্বতে যাব না আর কি, ঠিক আছে। কারণ তোমার এখানে দেখো রেখাটাই কিন্তু আমার বাঁকা আর কি, বা একটা যে কোনো একটা বাঁকা রেখা হতে পারে, সমস্যা নাই আর কি, ঠিক আছে। সো মানে এখানে আমার বাঁকা দূরত্বটা নিতেছে আর কি, ঠিক আছে। মানে একটা বিন্দু হতে ধরো 10 মিটার দূরে আরেকটা বিন্দু নিতে হবে, হ্যাঁ, এরকম একটা অবস্থা। মানে এক বিন্দু হতে আর এখন এটা তোমার বেঁকা দূরত্ব হতে পারে বা সোজা দূরত্ব হতে পারে, ওটা ম্যাটার না আর কি, ঠিক আছে। সো এখানে হচ্ছে লম্ব দূরত্বের বিষয়টা আসে না। মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু 10 মিটার দূরে আছে, 10 মিটার ডানে আছে, 10 মিটার বামে আছে, বা 5 মিটার দূরে আছে, এরকম হতে পারে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু তোমাকে কিন্তু বাঁকাভাবে যাইতে হবে, যে হ্যাঁ আমার 10 মিটার দূরে আছে, মানে বাঁকাভাবে গিয়ে আমি 10 মিটার দূরত্ব নিব আর কি, ঠিক আছে। বা ওখানে আমি লম্ব দূরত্বটা নিতেছি না আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। মানে এখানে এগুলো আসলে যে জায়গা মাপার সময় দেখা যায় এখানে কীভাবে এই দূরত্বগুলো নেয় আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। মানে এখানে এই টাইপটা আর কি, মানে দূরত্ব আকৃতিতে মেইনলি হচ্ছে তোমাদের এই বিন্দু দেওয়া থাকে, আর দূরত্বে মনে করো কোনো একটা বিন্দু পি বের করতে বলে, ঠিক আছে। মানে তোমার এই দূরত্ব দিয়ে বলবো যে এই দূরত্ব থেকে 10 মিটার দূরত্বে বা 5 মিটার দূরত্বে তুমি কী করো, একটা পি বিন্দু বের করো আর কি, ঠিক আছে। সো এই বিন্দু থেকে 10 মিটার দূরে এখন আমি বাঁকাভাবে যাবো নাকি সোজাভাবে যাবো, এটা আর মানে বলা নাই আর কি। আমি মানে কীভাবে যাবো, এখন যদি আমার রেখাটা যদি বাঁকা হয় তাহলে তো আমি লম্ব দূরত্ব গেলে হবে না, লম্ব দূরত্ব আমি 10 মিটার নিতে পারবো না, ওই বাঁকা রেখা অনুযায়ী আমাকে কী করতে হবে, 10 মিটার যাইতে হবে। সো ওইখানে আমার কী করতে হবে, মানে তোমাদের ওই বিন্দুটা 10 মিটার গিয়ে আমি কী করব, ওই দূরত্বটা নির্ণয় করবো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার, বা 10 মিটার গিয়ে আমি ওই বিন্দুটা নির্ণয় করবো, মানে আরেকটা বিন্দু। সো একটা বিন্দু দেওয়া আছে এখানে, এই বিন্দু দেওয়া আছে, আর দূরত্ব দেওয়া আছে 10 মিটার দূরে বা 5 মিটার দূরে আরেকটা বিন্দু দেওয়া আছে। সো এই আরেকটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমরা মেনলি এটা মানে বের করি, ঠিক আছে। সো এই মেথডটা মানে ঝামেলা হলো কি, যে তোমাকে যখন বলে যে এই বিন্দু হতে মানে পি বিন্দু আর দূরত্বে আছে, বা এই বিন্দু হতে 10 মিটার দূরে আছে পি বিন্দুটা, তখন ঝামেলা হলো আমার এই বিন্দুটা কি পি বিন্দুর মানে পি বিন্দুটা এই বিন্দুর ডানেও থাকতে পারে বামেও থাকতে পারে আর কি, ঠিক আছে। মানে আমরা তো দেখছি এই জন্য দুইটা কেস দেখা যাচ্ছে, একটা পি বিন্দুটা কি এর ডানেও থাকতে বামেও থাকতে, মানে আর দূরত্বে আছে বা 10 মিটার দূরে আছে পি বিন্দুটা। এখন পি বিন্দু তোমার নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে তোমার পি বিন্দু যখন নির্ণয় করতে যাবে তখন কিন্তু আমার ভুজ বা কোটির মান দুইটা আসবে আর কি, ঠিক আছে। মানে একটা আসবে হচ্ছে তোমার ধরো এর স্থানাঙ্ক যদি এরকম হয়, এর যদি x1 y1 হয়, x1 y1 হয়, তাহলে তোমার ডানের যদি হয়, ডানের হলে তোমার হবে x1 প্লাস cos থিটা মানে ভুজের ক্ষেত্রে, আর বামে হলে হবে x1 মাইনাস cos থিটা, এরকম, ঠিক আছে। আর cos থিটা সরি, কারণ মানে এরকম দেখো আমরা এই যে প্রথম কেজি যেমন দেখছিলাম যে পি বিন্দুর দূরত্ব যখন আমরা বের করতে গেছি তখন দেখতে পাইছি যে আমার এটা ছিল আমার x1 আর কি, হ্যাঁ, এটা ছিল আমার x1। এখন এইটা আমি নির্ণয় করতে চাই, তাহলে দেখো সরি এটা ছিল হচ্ছে আমার, এটা ছিল x1 আর কি, আর এটা হচ্ছে আমার কত x আর কি। সো x যখন তুমি নির্ণয় করতে যাবে তখন দেখো তোমার এইটাও নেওয়া লাগতেছে,
প্লাস কি এটাও নেওয়া লাগতেছে আর কি, ঠিক আছে। সো এই দূরত্বটা আমার কত আসছে দেখো, এই দূরত্বটা এইটা, মানে এটা যোগ করতেছি যখন আমার পি বিন্দু ডানে আসে। সো এইটা কিন্তু আমার ছিল হচ্ছে তোমার এই x1, মানে এরকম ছিল আর কি, দেখো। সো দেখো এইটা হচ্ছে আমার x1, এটা ছিল x1। সো এই দূরত্বটা কী হবে, মানে এই দূরত্বটা, তাহলে তো আমি ওরে পাইয়া যাই যখন পি বিন্দু ডানে থাকে। দেখো এই দূরত্বটা কিন্তু আমার আর cos থিটা, কারণ আমি বলছি থিটা যার সাথে থাকে সেটা হয় হচ্ছে cos থিটা, মানে আর cos থিটা হবে এটা। তাহলে এই দূরত্বটা কত, আর cos থিটা। তো এই জন্য আমি কি x1 প্লাস আর cos থিটা করলে এটা পাইতেছি আর কি, মানে x1 পাইতেছি। ওয়াইনের ক্ষেত্রেও আমার, মানে ওয়াইয়ের ক্ষেত্রেও সেম পি বিন্দুর ক্ষেত্রে, মানে তুমি এখানে সাইন থিটা অ্যাপ্লাই করবা সেমভাবে। দেখো এখানে ওর ক্ষেত্রেও আসবে কি, যখন পি বিন্দু ডানে থাকতেছে তখন দেখো আমার এখানে আসতেছে x1 মাইনাস আর cos থিটা, কারণ আমার x1 দেখো এই পুরোটা ছিল, সো হ্যাঁ এই পুরোটা ছিল আমার x1 আর এটা ছিল আমার x। তো তুমি এক্সটা ই করলে কী করতে হবে তোমার, যদি এটা বের করতে যাও, মানে এই দূরত্বটা বের করতে যাও, তাহলে তোমার পুরা, সো এই অংশটা কি তোমার এই অংশটা ছিল হচ্ছে আর cos থিটা, কারণ থিটা আছে। সো থিটা যেখানে থাকে ওই অনুযায়ী হচ্ছে আর cos থিটা, আর ওটা লম্ব হবে আর sin থিটা। সো এটা আর cos থিটা, মানে এই অংশটা আর cos থিটা, আর পুরোটা হচ্ছে আমার x1। তাহলে এটা কী হবে, x1 মাইনাস আর cos থিটা, এটা হবে কি x1 মাইনাস আর cos থিটা। সো এই জন্য আর কি x1 মাইনাস আর cos থিটা দিলে আমি আবার পি বিন্দু পাইতাছি। সেমভাবে আমি ওয়াইয়ের ক্ষেত্রেও মানে দুইটা পাবো আর কি, ঠিক আছে, মানে sin থিটা দিয়ে। সো এই হচ্ছে ব্যাপার, মানে আমি দুইটা স্থানাঙ্ক পাইতেছি, একটা হচ্ছে পি বিন্দু ডানের জন্য, একটা হচ্ছে পি বিন্দু বামের জন্য আর কি, ঠিক আছে। সো এটা ছিল তোমাদের দূরত্ব আকৃতি, ঠিক আছে। সো এটা শেখানোর মূল কারণ হচ্ছে আমি যে বলে দিছি যে মেন কথা এখানে বলবে যে আমার এই একটা স্থির বিন্দু দেওয়া আছে বা একটা যে বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে 10 মিটার ডানে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ডানে বলবে না, বলবে যে 10 মিটার দূরত্বে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তখন 10 মিটার দূরত্ব হতে পারে এই বিন্দু থেকে ডানে, হতে পারে এই বিন্দু থেকে বামে, তখন আমার দুইটা স্থানাঙ্ক আসে বা দুইটা মানুষ। তখন আমরা মানে মেনলি এই কনসেপ্টে বা এই মেথডে যাওয়া শুরু করি আর কি, ঠিক আছে। আর এখানে তোমার লম্ব দূরত্ব তো না, কারণ এখানে 10 মিটার দূরটা আমার লম্ব দূরত্ব হতে পারে বা বাঁকা দূরত্ব হতে পারে বা কোনো দূরত্ব হতে পারে, ঠিক আছে। সো এই জন্য এটা আমার লম্ব দূরত্ব না আর কি। সো এই জন্য আমি এটা দেখাইছি আর কি, মানে এই মেথডটা দেখাইছি আর কি, ঠিক আছে। মানে কোনাকুনি যে কোনো একটা দূরত্ব হতে পারে, ঠিক আছে। মানে একটা রেখার উপরে একটা বিন্দু দিয়ে বলবে যে এই রেখা হতে তোমার 10 মিটার দূরত্ব। সো এক্সাম্পল দেখলে তুমি এটা বুঝতে পারবা। যেমন দুই একটা এক্সাম্পল যদি দেখাই তোমাদের, এক্সাম্পল দেখালে ধরো এরকম হচ্ছে যে এই x1 y1 বিন্দুতে আর দূরত্বে কোনো একটি বিন্দু পি বের করো। সো এরকম যদি বলে তাহলে দেখো আমার, ধরো এখানে আমার একটা বিন্দু আছে এ, এটাই দিয়েছে x1, y1, এই বিন্দুতে আর দূরত্বে কোনো একটা বিন্দু পি বিন্দু। এখন দেখো আর দূরত্বে এটা ডানেও হতে পারে আর বামেও হতে পারে। যদি ডানে হয় ধরো এটা পি বিন্দু আছে, এটা আমার x, y, ঠিক আছে। আর বামেও কিন্তু আমরা এটা হতে পারে, এটা আর দূরত্ব সেমভাবে এটাও, এখানে এটা বামেও হতে পারে, ঠিক আছে। মানে পি বিন্দু এটাও x, y, সে এটাও কিন্তু আর, এটাও কিন্তু আমার আর, ঠিক আছে। তো ডানে হতে বামে হতে পারে, তার মানে দুটো স্থানাঙ্ক আসবে এখানে, ঠিক আছে। সো যদি এরকম আসে, এখন দেখো আমার কেমন হয়। যেমন আমরা এরকম জানতাম, দেখো সূত্র অনুসারে যেমন অ্যান্সারটা যদি করি, যেমন অর ভুজের ক্ষেত্রে আমি কীরকম বেরবো, দেখো আমরা মানে এই সমীকরণটা অ্যাপ্লাই করবো আর কি, মানে 7 নাম্বার আর কি। 7 নাম্বার দেখো আমার, মানে এটা একবার লিখবো, তারপর এটা লিখবো, মানে এটা লিখবো, দেন এটা লিখবো হচ্ছে ভুজের ক্ষেত্রে, এটা লিখবো কোটির ক্ষেত্রে আর কি। এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা। যেমন দেখো এরকম আসে, যেমন প্লাস মাইনাস, তুমি বলতে পারো যে x মাইনাস x1 এবার হচ্ছে cos থিটা, করলে ছিল আমার আর, ঠিক আছে, এরকম ছিল। সো আমি যদি x মাইনাস প্লাস মাইনাসটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দিতে পারো, আর এখানে ধরো x মাইনাস x1 রেখে দিলাম, x মাইনাস x1 ইকুয়াল টু তুমি বলতে পারো যে প্লাস মাইনাস আর cos থিটা, ঠিক আছে, কারণ এই cos থিটা কপাস নিয়ে x। সো দেখো আমার লাগবে হচ্ছে এক্সটা, তাহলে x যদি রেখে দিই তাহলে এখানে আসবে x1 প্লাস মাইনাস আর cos থিটা, এটা আসবে একটা। এটার সাথে আমার ধরো
8 নম্বর সমীকরণ, ঠিক আছে। ডাইরেক্ট লিখলেও হয়, এটা মুখস্থ রাখতে আরও ভালো। এক্স ওয়ান প্লাস মাইনাস হলো কেন, কারণ একটা হচ্ছে তোমার এক্স প্লাস আর cos থিটা, একটা হচ্ছে এক্স মানে ডানে যদি থাকে পি বিন্দুটা, মানে এটার জন্য হবে এক্স প্লাস আর cos থিটা, আর এটার জন্য হচ্ছে এক্স মাইনাস আর cos থিটা, সরি এক্স ওয়ান প্লাস আর cos থিটা, আর এটার জন্য হবে এক্স ওয়ান মাইনাস আর cos থিটা, ঠিক আছে। সো এই জন্য দুইটা আসছে। সো সেমভাবে তুমি কী করতে পারো, কোটিটা নির্ণয় করতে পারো, মানে এরকম 7 নং হতে আবার লিখতে পারো, যেমন প্লাস মাইনাস y minus y1 divided by sin theta equal to এরকম ছিল। সো এখানেও আমার y minus y1টা রেখে দিই, y1 equal to প্লাস মাইনাস আর sin theta। সো এখানেও আমি কী করতে পারি, y টা রেখে দিলে আসে y1 প্লাস মাইনাস আর sin theta। এটা মুখস্থ রাখলেও হয় 9 নং সমীকরণ, ঠিক আছে। সো দেখো ডানের জন্য হবে সো y1 প্লাস আর cos থিটা, বামের জন্য হবে কি y1 মাইনাস আর cos থিটা আর কি, ঠিক আছে। পি বিন্দুতে বামে থাকে এটা হবে y1 মাইনাস আর ওটা হচ্ছে y1 প্লাস আর কি, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে তোমাদের মোটামুটি বের করার ক্ষেত্রে, যদি আমি বিন্দুটা বের করতে চাই। সো আসলে এটা মেন কথা আলাদা কিছু না, এটার সাথে আমরা আগে এরকম কিছু একটা পড়ছি। সো এটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করবো এখন। দেখো এটা আসলে নতুন কিছু না, অনেকের কাছে মনে হয় হ্যাঁ এটা কই থেকে আসলো, আসলে বিষয়টা এরকম না, আমরা আগে এটা শিখছি। কারণ আমি একটু আগেই এই সূত্রগুলো প্রমাণ করার সময় বলছি যে এখানে আমরা এটা ঢাল দিয়েও করতে পারি, ঠিক আছে। যেমন দেখো এটা মানে বিষয়টা এরকম, হ্যাঁ এটা আসলে আলাদা কিছু না, তোমরা অলরেডি এটা জানো, বা তোমরা যদি ভাই সরলরেখা আসলে অনেকভাবে করা যায়, বুঝতে পারছো, যা যেটা ভালো লাগে সবগুলোই কারেক্ট। এখানে যেমন এরকম ছিল বিষয়টা, এখানে এরকম ছিল না, দেখো এখানে আমি কিন্তু এটাই লিখছি যে থিটা কোন পূর্ণ করছিল, থিটা দিয়ে এটা আমি cos থিটা আনছি। যেমন দেখো এটা হচ্ছে আমার ছিল থিটা, আর এটা ধরো আমার এক্স ওয়াই, মানে এটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়ান বিন্দুগামী। সো এই সরলরেখার সমীকরণ আমরা তো বের করতে, দেখো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেহেতু থিটা গুণ করা হয়েছে, তাহলে এটা এম ইকুয়াল টু আমি বলতে পারি টেন থিটা বলতে পারি। সো এম ইকুয়াল টেন থিটা যদি জানি, তাহলে দেখো এটা সরল, আর এটা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি। সো আমরা দেখো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ শিখছি লাস্ট ক্লাসে। সো তুমি এরকম বলতে পারো যে y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম ছিল। সো তুমি এখানে টেন থিটা মানটা বসাই দাও, y মাইনাস ওয়াই ওয়ান মানে এম এর মানটা হচ্ছে টেন থিটা ছিল, টেন থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান। সো টেন থিটার জানা সাইন থিটা বাই কস থিটা বসাই দাও, দেখো আগে ওই সেই চলে আসছে এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। সো এটা যদি বুঝো এখানে দেখো কী আসে তাহলে। সো এটাকে আমি একটু আলাদা করে দিই, যেমন ওর সাথে সাইন নিয়ে আসি বা ওর সাথে কস নিয়ে আসি। যেমন এক্স মাইনাস এক্স ওয়ানটা যদি সাজায় লিখি এক্স মাইনাস এক্স ওয়ান, এটার সাথে কস নিয়ে রাখি কস থিটা ডিভাইড বাই তুমি বলতে পারো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই আছে আমার কত সাইন থিটা, হ্যাঁ এরকম আসছে, ইকুয়াল টু হচ্ছে আমার আর, মানে এটা কিন্তু আমার প্রথম অংশটা ছিল। এখন আরটা যদি দেখায়, যেমন দেখো প্রথম যে আমার চিত্রটা ছিল আমি যদি আগে দেখাইছি, মানে দেখো আমার এই যে কেস ওয়ানের এখানে একটু দেখো, এখানে আমার আরটা কী পাইছিলাম, এই যে দেখো এখানে আর পাইছিলাম কিন্তু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, ঠিক আছে। এখানে কিন্তু এখানেও কিন্তু আমি পেয়ে গেছি এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা। সো তুমি বলতে পারো যে কেস ওয়ান হতে কী পাইছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কস থিটা ইকুয়াল টু আমার আর, এরকম ছিল, হ্যাঁ এটা পাইছিলাম। আর তোমাদের হচ্ছে সাইন থিটা কী পাইছিলাম ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ছিল আর, বা
তুমি বলতে পারো যে ওয়াই মাইনাস ওয়ান, দেখো এই যে সাইন থিটার ক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়ানটা ছিল ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই আর এগুলো ছিল সাইন থিটা, মানে বা ওইটা ছিল হচ্ছে এরকম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে আমার সাইন থিটা ইকুয়াল টু আর, এরকম ছিল যে এখানে ওয়াই মাইনাস ওয়ান সাইন থিটা ইকুয়াল টু আর। সো দেখো এইটাই কিন্তু এখানে দেখো এক্স মাইনাস এক্স ইন্টু কস থিটা ইকুয়াল টু আর, আবার দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই সাইন থিটা ইকুয়াল টু আর, তাহলে এই পুরোটাই আমি ইকুয়াল টু আর লিখে দিতে পারি। দেখো এটা আলাদা কিছু না, মানে আগের ওইগুলাই আসছে, আর কিছু না। সো আমরা পুরাতন সূত্র দিয়েও এটা করতে পারি, ঠিক আছে। সো আরটা এখানে স্পেশাল জিনিস ছিল, এই জন্য আর কি আমি এখানে আরটাকে মানে আনার জন্য এইভাবে দেখাইছি আর কি, ঠিক আছে। তবে তোমরা এটা না শিখলেও হবে, মানে এটা না শিখলেও হবে, তোমরা চাইলে এটাতে করতে, তবে জানা ভালো, কারণ জানলে আমি এত কঠিন করে চিন্তা করার দরকার নেই, তারপরে এনে সময়ও বেশি লাগতেছে, কিন্তু ওখানে জাস্ট আমি সূত্র বসাই দিয়ে ইজিলি করে দিতে পারবো আর কি। ঠিক আছে, আর দূরত্বে আমার এই বিন্দু হতে একটা সি বিন্দু হতে আর দূরত্বে আরেকটা বিন্দু আছে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক আমরা সহজেই কি সূত্র দিয়ে অ্যাপ্লাই মানে এই মেথড দিয়ে করতে পারি। না আগের জিনিসপত্রই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, এটা ঢাল আর হচ্ছে তোমার এক্সন ওয়ান বিন্দুগমে দিয়ে আমরা করতে পারি। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি আমি 7টা সরলরেখার সমীকরণ দেখাইছি এবং খুব মোটামুটি ভালোভাবে দেখাইছি যাতে তোমরা বুঝতে পারো সব। সো সামনে যদি আর দু একটা দেখান লাগে আমি দেখাবো, তবে এখন কথা হচ্ছে সরলরেখার মানে এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য তোমাদের কিছু জিনিসপত্র জানা লাগে আর কি। সো সেই বেসিকগুলো একটু তোমাদের দেখাইতেছে, হ্যাঁ একটু পরে দেখাইতেছি, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে অলরেডি।